দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি শেষে আজ কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে সরকারি হাসপাতালে কর্মরত টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সকাল ৮টা থেকে নিজ নিজ দপ্তরে তালা লাগিয়ে শাটডাউন কর্মসূচি শুরু করে হাসপাতালে কর্মরত ফার্মাসিস্ট ও মেডিকেল টেকনোলজিস্টরা। এ সময় তারা হাসপাতালের প্রশাসনিক ভবন সহ হাসপাতালের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে নিজেদের দাবি সম্বলিত ফেস্টুন প্রদর্শন করে। এরপরও দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার কথা জানান সংগঠনের নেতারা। এদিকে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের শাটডাউনের কারণে ভোগান্তিতে পড়েছেন হাসপাতালে চিকিৎসা ও ওষুধ নিতে আসা রোগীরা। নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি, জুলাই গণহত্যায় অভিযুক্তদের দ্রুত বিচার কার্যকর এবং নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত ৮ দলের উদ্যোগে ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ আজ। সমাবেশ উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সভাস্থলে সকাল থেকেই দলীয় নেতাকর্মীরা উপস্থিত হতে শুরু করেছেন। সমাবেশ উপলক্ষে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বক্তব্য রাখার কথা রয়েছে। এছাড়া জামায়াতের সাথে জোটবদ্ধ অপর ৭ দলের নেতৃবৃন্দ সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বলে জানা গেছে। গণঅভ্যুত্থান পরবর্তী ঐতিহাসিক নির্বাচনে দায়িত্ব পালনের জন্য স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ৬৪ জেলার পুলিশ কর্মকর্তা নির্বাচন করা হয়েছে বলে মন্তব্য করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে ৬৪ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়, গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচন। কোনো ধরনের পক্ষপাতিত্ব না করে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। শুধু কাগজে লেখা দায়িত্ব পালন না করে বাহিনীর সদস্যদের সৃজনশীল হওয়ার কথাও বলেন তিনি। এই নির্বাচন সেই নির্বাচন যেখানে বিল্ডিং কোড তৈরি হবে, যারা বিল্ডিং কোডটা তৈরি করবে তাদের হাতে এই দায়িত্ব দেওয়ার জন্য। তার সঙ্গে যে গণভোট আসছে, এটা শুধু ৫ বছরের নির্বাচন, সনাতন নির্বাচন তা না, এটার একটু বড় গুরুত্বপূর্ণ জিনিস হলো গণভোট। সেটা হলো বিল্ডিং কোড। এই বিল্ডিং কোডটা আমরা তৈরি করে দিয়ে যাব, যেটা শতবর্ষ ধরে এ দেশকে, এই জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাবে। কাজে এই দায়িত্ব, এই ঐতিহাসিক দায়িত্ব যে পেয়েছ, এটার জন্য আল্লাহর কাছে শুকরগুজারি করো যে আমাদেরকে এই দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছে। সুপ্রিম কোর্টের রেফারেন্সের আলোকে অন্তর্বর্তী সরকারের নেয়া শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ রিটকারীর লিভ টু আপিল খারিজ করে এ আদেশ দেন। আদেশে আদালত বলেছেন, অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া চ্যালেঞ্জ করার রিট খারিজ করে দেয়া হাইকোর্টের আদেশ যথার্থ ও সঠিক। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বর্তমান সরকারের বৈধতার জন্য পরবর্তী সংসদের অনুমোদনের প্রয়োজন নেই। হাসান জাবেদের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে দেশ থেকে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সংবিধানের ১০৬ অনুচ্ছেদের আলোকে সুপ্রিম কোর্টের মতামত নিয়ে গত বছরের ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শপথ পড়ান রাষ্ট্রপতি। সেই শপথের বৈধতা চ্যালেঞ্জ করে গত বছরের ডিসেম্বরে হাইকোর্টে রিট করেন সিনিয়র আইনজীবী মহসিন রশিদ। সেই রিট খারিজ করে হাইকোর্ট বলে, দেশের জনগণ বৈধতা দেওয়ায় অন্তর্বর্তী সরকার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। তারপর সেই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন রিটকারী। শুনানি শেষে আপিল বিভাগ পর্যবেক্ষণ সহ হাইকোর্টের রায় বহাল রাখে। আপিল বিভাগ সর্বসম্মতিক্রমে বলেছেন তারা হাইকোর্টের রায়ের মধ্যে কোনো ভ্রান্তি, ভুল, বেআইনি কোনো কিছু পাননি। সুতরাং ওনার সিপিটা রিজেক্ট করেছেন উইথ অবজারভেশনস। এখন সেই অবজারভেশনসগুলো কি, এটা এখনও আমরা হাতে পাইনি। সুপ্রিম কোর্টও ওপিনিয়ন দিয়েছেন। এইটা নিয়ে প্রশ্ন করার আর এইটার সাথে গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের বৈধতা অবৈধতা নির্ভর করে না। লিভ টু আপিলে পক্ষভুক্ত হয়ে বক্তব্য রেখেছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রায়ের পর তারা বলেন, জনগণের বৈধতাই সবচেয়ে বড় বৈধতা। বৈধতার ভিত্তি জনগণের আস্থা ও বিশ্বাস। এই রায়ের ফলে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, বিশেষ করে 3টা ম্যান্ডেট, নির্বাচন, বিচার এবং সংস্কার সম্পর্কের বৈধতার ব্যাপারে আর কোনো প্রশ্ন
থাকবে না। এই রায়ের ফলে বাংলাদেশের সংবিধানের যে শূন্যতার কথা অনেকেই আর্গুমেন্ট করেছেন, যে ভ্যাকুয়ামের কথা অনেকেই আর্গুমেন্ট করেছেন, এই ভ্যাকুয়ামের আর কোনো জায়গা থাকবে না। রাষ্ট্রপতির বিশেষ রেফারেন্স অনুযায়ী তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগ গত বছরের 8 আগস্ট মতামত দেন। সেখানে বলা হয়, রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার জন্য অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা ও অন্য উপদেষ্টাদের নিয়োগ দিতে পারবেন এবং তাদের শপথ পাঠ করাতে পারবেন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। বাম গণতান্ত্রিক জোটের প্রধান উপদেষ্টা কার্যালয় অভিমুখে সমাবেশ যাত্রা কাকরাইল মোড়ে আটকে দিয়েছে পুলিশ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে বাম নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। তামজিদ সুমনের রিপোর্ট। লালদিয়া ও পানগাঁও টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে সমাবেশ যাত্রা কাকরাইল মোড় অতিক্রম করতে গেলে সেখানেই বাধার সম্মুখীন হয় বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা। পুলিশি বাধা অতিক্রমের চেষ্টা করলে নেতাকর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে সেখানেই আহত হন বেশ কয়েকজন। এ সময় কাকরাইল মোড়েই অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা দেখছেন যে আমাদেরকে ঠেলে ঠুলে এখন ওই যমুনায় যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তো প্রথম দিন বলেছিল যে যারা এই ধরনের বন্দরের বিরুদ্ধে অবস্থান নেবে তাদের প্রতিহত করা হবে। আমি জানি না উনি সেই কারণে পুলিশ দিয়ে আমাদের আটকিয়েছে কিনা। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের বক্তারা বলেন, পতেঙ্গা টার্মিনাল সহ লাভজনক বন্দর বিদেশিদের হাতে দেয়া যাবে না। বহুজাতিক সংস্থার কাছে আমাদের বন্দর এবং অন্যান্য স্থাপনা তুলে দেওয়ার জন্য তারা একের পর এক কাজ করে যাচ্ছে। চট্টগ্রাম বন্দরের মুখে নিউ বোরিং কন্টেইনার টার্মিনাল সহ অন্যান্য টার্মিনালগুলো বিদেশি কোম্পানির কাছে দিলে আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে। যুক্তরাষ্ট্র ও ভারতের সাথে করা সকল গোপন চুক্তি প্রকাশ ও অসম চুক্তিগুলো বাতিল করার দাবি জানান বক্তারা। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। সরকারের অনুমোদন ছাড়াই সয়াবিন তেলের দাম বাড়ানোয় কোম্পানিগুলোর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সরকার। এমন কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে রাজধানীর ফার্মগেটে জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন। বাণিজ্য উপদেষ্টা জানান, ব্যবসায়ীরা সরকারের নির্দেশনা উপেক্ষা করে তেলের দাম বাড়ানো অযৌক্তিক। তিনি বলেন, পাট শিল্প নিয়ে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়ার কারণে খাতটি পিছিয়ে গেছে। বস্ত্রশিল্প নিয়ে একই ভুল করা যাবে না। বস্ত্রশিল্পের উন্নয়নে বাস্তবভিত্তিক সিদ্ধান্তের মাধ্যমে পুরো রপ্তানি খাতকে $100 বিলিয়ন উন্নীত করতে চায় সরকার। আগামী বাণিজ্য মেলায় 10 লাখ পাটের ব্যাগ বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলেও জানান উপদেষ্টা। আমাদের কথা অনুযায়ী করেননি ওনারা ওনাদের সিদ্ধান্ত অনুযায়ী করেছেন। এটা তো কালকে আমি স্পষ্ট করেছি। ব্যবস্থা নিতে চেয়েছি, তাদেরকে আমরা কারণ দর্শানোর নোটিশ জারি করেছি। অ্যাট দ্য সেম টাইম আমরা মিটিংয়ে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি। উদ্যোক্তাদের বিনিয়োগ এবং তাদের নেতৃত্ব, সাথে আমাদের যে 71টা ইনস্টিটিউটে আমরা যে হাজার হাজার টেক্সটাইল গ্র্যাজুয়েট তৈরি করছি, তাদের যে ফাংশনাল নলেজ, এই তিনটার যে সমন্বিত এক প্রচেষ্টা, যার মাধ্যম দিয়ে আমরা যে $100 বিলিয়ন একটা লক্ষ্য অর্জন করতে যাচ্ছি, এই লক্ষ্য অর্জনটা যেন ওই রঙিন স্বপ্নের মতো ফানুস না হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও 36 আসনে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে 36 আসনে প্রার্থী ঘোষণা করেন দলটির মহাসচিব। ঢাকা মহানগরীর 4টি আসন সহ ঠাকুরগাঁও, দিনাজপুর, সিলেট, চট্টগ্রামের কয়েকটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে ঢাকা 7 আসনে হামিদুর রহমান, ঢাকা 9 হাবিবুর রশিদ, ঢাকা 10 শেখ রবিউল আলম, ঢাকা 18 SM জাহাঙ্গীর হোসেন ধানের শীষ প্রতীকে লড়বেন। এছাড়াও টাঙ্গাইল 5 আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু, সিলেট 4 থেকে আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ 1 থেকে রেজা কিবরিয়া, চট্টগ্রাম 6 গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে প্রার্থী করেছে বিএনপি। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব জানান, এখন পর্যন্ত যে 273টি আসনে প্রার্থী দেওয়া হয়েছে তা পরিবর্তনের সম্ভাবনা কম। বাকি 27 আসনে জোটের নেতাদের বিবেচনা করার হবে বলে জানান বিএনপির মহাসচিব।
ঢাকা 7 হামিদুর রহমান, ঢাকা 9 হাবিবুর রশিদ, ঢাকা 10 শেখ রবিউল আলম, ঢাকা 18 SM জাহাঙ্গীর হোসেন। পরিবর্তন হতে পারে, এগুলোর ব্যাপারে পরিবর্তনের সম্ভাবনা খুব কম। চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুলে বিভক্ত রায় দিয়েছে হাইকোর্ট। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি চুক্তি প্রক্রিয়া অবৈধ বলেছেন, অপরদিকে জুনিয়র বিচারপতি বৈধ ঘোষণা করেছেন। এই রায়ের ফলে এই মুহূর্তে কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির প্রক্রিয়া চালানো যাবে না বলে মত দেন রিটকারী আইনজীবীরা। এখন প্রধান বিচারপতির কাছে রায়ের কপি যাবে, তারপর তিনি তৃতীয় বেঞ্চে শুনানির জন্য পাঠাবেন। তারপরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক বলেছেন, দ্বিভুক্ত রায় হলেও চুক্তির প্রক্রিয়া চালাতে কোনো বাধা নেই। গত 25 নভেম্বর চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষ হয়। আমার কাছে মনে হয় ইট উইল বি আনফেয়ার টু ক্যারি আউট, অর্থাৎ এটা ফেয়ার হবে না ক্যারি আউট চিটং পোর্টের বিষয়টা, আনলেস ম্যাটার ইজ ফুললি ডিসপোজড অফ, অর্থাৎ এই জিনিসটা আনফেয়ার হবে যদি বর্তমান সরকার ক্যারি আউট করেন, কারণ ম্যাটারটা তো এখনো পেন্ডিং। আমাদের বক্তব্য হচ্ছে যে এটা যিনি মামলা করেছেন উনি প্রকৃত অর্থেই পাবলিক ইন্টারেস্টের স্বার্থেই করেছেন এবং সেখানে তার কোনো স্বার্থ নেই, এবং তিনি তার পিছনে কেউ এটা ইন্ধন দিয়ে করাচ্ছে বা লাভবান হওয়ার জন্য করছে। পিটিশনের পক্ষ থেকে আমাদের বক্তব্য হচ্ছে বিষয়টা এরকম নয়। যখন ডিসেন্টিং হয় তখন কার্যত যে প্রক্রিয়া নিয়ে বা যে কার্য নিয়ে রিট হয়েছে সেটার কার্যক্রম আর চলতে পারে না। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শমশেরনগর সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। নিহত ওই বাংলাদেশির লাশ নিয়ে যায় বিএসএফ। এলাকাবাসী জানায়, ভোরে শমশেরনগর সীমান্তের 864 নম্বর মূল সীমানা পিলারের কাছে এই ঘটনা ঘটে। কয়েকজন বাংলাদেশি নাগরিক গরু আনার জন্য ওই সীমান্তের কাছাকাছি যায়। এ সময় সীমান্তে দায়িত্বে থাকা ভারতীয় চেনাকাটা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে সবুজ মিয়া নামের একজন মারা যায়। এ সময় অন্যরা দ্রুত পালিয়ে যায়। সবুজ মিয়ার লাশ নিয়ে যায় বিএসএফ। বিকেলে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও লাশ ফেরত দেয়নি বিএসএফ। প্রতি বছরের ন্যায় এবারও শুরু হলো পিএইচপি কোরআনের আলো চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা। আয়োজকরা জানিয়েছেন, 30,000 প্রতিযোগীর মধ্য থেকে চূড়ান্ত প্রতিযোগিতায় এসেছেন মাত্র 36 জন। তাদের মধ্য থেকে সেরা 3 জনকে বাছাই করতে রয়েছে প্রখ্যাত হাফেজ কারি আলেমদের সমন্বয়ে গঠিত বিচারক মণ্ডলী। এবারের প্রতিযোগীদের মধ্যে প্রথম 3 জন পাবে যথাক্রমে 4, 3 ও 2 লাখ টাকার পুরস্কার। একই সাথে থাকবে পবিত্র উমরা হজ পালনের সুযোগ। চট্টগ্রাম ফয়েজ লেকের মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে বসেছে পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতার 18তম আসর। পহেলা রমজান থেকে এটি প্রচার হবে এনটিভিতে। 8টি ছানাকে হারানো পাবনার সেই মা কুকুরটিকে 2টি কুকুর ছানা দেয়া হয়েছে। ছানা হারিয়ে মা কুকুরটি দিকবেদিক ছোটাছুটির দৃশ্যটি সামাজিক ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছানাগুলোকে মেরে ফেলার পর অনেকটাই ঝিমিয়ে পড়েছিল মা কুকুরটি। তবে তার কষ্ট দেখে স্বেচ্ছাসেবী একটি সংগঠন ঈশ্বর দিয়ান গতকাল সন্ধ্যায় 2টি কুকুর ছানা এনে সেই মা কুকুরকে দেয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রায় তার পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক, নিরাপত্তা কর্মকর্তা, সহকারী সহ 14 জনের তালিকা প্রকাশ করেছে দলটি। এদিকে চেয়ারপারসনের রোগমুক্তি কামনা করে আজও দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল হয়েছে। বিস্তারিত দেখুন শওকত করিমের ডেস্ক রিপোর্টে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে লন্ডন যাত্রায় বেগম জিয়ার সাথে থাকা 14 জনের তালিকায় অন্যান্যদের মধ্যে রয়েছেন তার ছোট পুত্রবধূ সায়েদা শামিলা রহমান, ডক্টর আবু জাফর, মোহাম্মদ জাহিদ হোসেন, ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী, ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার, নুরুদ্দিন আহমদ ও মোহাম্মদ জাফর ইকবাল। বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্য হিসেবে থাকছেন মোহাম্মদ আল মামুন, হাসান শাহরিয়ার ইকবাল, সাইদ শামিন মাহফুজ। এদিকে আজও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিলেটের রেঙ্গা মাদ্রাসায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট 3 আসনের দলের প্রার্থী এম এ মালেকের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
খুলনায় দারুল কোরআন বহুমুখী মাদ্রাসায় দোয়া মাহফিলে অংশ নেন খুলনা 2 আসনের বিএনপি প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু সহ অন্যরা। পরে শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। মাদারীপুর নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। দোয়া করা হয় আপু সিনহা নেত্রীর সুস্থতা কামনায়। কুমিল্লার নাঙ্গলকোটে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন দিদার সহ অন্যরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলে দোয়া মাহফিল আয়োজন করে জেলা সাংবাদিক ইউনিয়ন। এছাড়া সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। ভিভিআইপি প্রটোকল শুধুমাত্র বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সরকারের ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার জানিয়েছেন, আইন অনুযায়ী প্রাপ্য সকল সুযোগ সুবিধা দেয়া হবে বেগম জিয়াকে। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এসব কথা জানান তারা। উপদেষ্টা পরিষদের বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় বৈঠকে নেওয়া সিদ্ধান্ত সম্পর্কে। ক্যাবিনেট পুলিশ সংস্কার কমিশন অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান বন ও পরিবেশ উপদেষ্টা। বলেন, পুলিশ বাহিনীকে আরও দক্ষ, মানবিক এবং সামাজিক দ্বন্দ্ব নিরসনের উপযোগী করে গড়ে তোলার সুপারিশ দেবে এই কমিশন। এছাড়াও বন ও বৃক্ষ সংরক্ষণ আইন ও বন্য প্রাণী আইন 2025 অধ্যাদেশেরও চূড়ান্ত অনুমোদন হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। হয়েছে এখনো পর্যন্ত এই সুবিধাটা কেবল বেগম খালেদা জিয়াকেই দেওয়া হয়েছে। পুলিশের সার্ভিস প্রোভাইডের ক্ষেত্রে, মডার্নাইজেশনের ক্ষেত্রে, মানবাধিকার রক্ষার ক্ষেত্রে পুলিশের পেশাগত যে সংখ্যকগুলো আছে এগুলো নিরসনের ক্ষেত্রে পুলিশ বাহিনীর সাথে সরকারের একটা যোগসূত্র স্থাপন করে দেওয়ার কাজ হচ্ছে এই কমিশনের। জুলাই আগস্টে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে জয় পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এই মামলায় পরবর্তী শুনানির জন্য আগামী 10 ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। বুধবার আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন। বৃহস্পতিবার জয় এবং পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। এদিকে জুলাই আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় 2 সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম ও মেজর মোহাম্মদ রাফাত বিন আলম সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ করেছে প্রসিকিউশন। আসামি পক্ষের শুনানির জন্য 10 ডিসেম্বর দিন ধার্য রেখেছে ট্রাইব্যুনাল। এর পরামর্শে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ইন্টারনেট পরিষেবা প্রথমে স্লো করে দেন, এরপরে সম্পূর্ণরূপে বন্ধ করে হত্যা এবং নির্যাতনের তথ্য আড়াল করে এই হত্যাযজ্ঞ পরিচালনায় সহায়তা এবং সম্পৃক্ততা থেকেছে এবং যারই প্রেক্ষিতে ঢাকা শহর সহ দেশের বিভিন্ন স্থানে অসংখ্য ছাত্র জনতা নিহত হয়েছে। বিএনপি যথাসময়ে নির্বাচন চায়। দলের চেয়ারপারসনের অসুস্থতায় বিশেষ কোনো পরিস্থিতি ছাড়া নির্বাচনের উপর প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে তিনি কথা জানান। নজরুল ইসলাম বলেন, তারেক রহমানের ভোটার হওয়া নিয়ে চিন্তিত নয় বিএনপি। তিনি যথাসময়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন, এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এছাড়াও সবাই যাতে ভোট দিতে পারে সে লক্ষ্যে ভোট গ্রহণের সময় কিংবা বুথ বাড়ানোর প্রস্তাব দিয়েছে দলটি। তবে প্রবাসীদের ভোটে উপস্থিতি বাড়াতে এনআইডি বাধ্যতামূলক না করে পাসপোর্টকেও অন্তর্ভুক্ত করা উচিত। আর ভোটের ব্যালট সরকারি প্রেস ছাড়া বেসরকারি কোনো প্রতিষ্ঠানে না ছাপানোর জোর দাবিও তোলেন নজরুল ইসলাম খান। আমরা চাই যে সব ভোটার যেন ভোট দিতে পারে, কেউ যেন ভোটের অধিকার থেকে সুযোগ থেকে বঞ্চিত না হয়। ভোট হবে একটা ব্যালটে না, 2টা ব্যালট। এটা কি করে সম্ভব? মানে এটা অনেক লোক তো ভোট দিতে পারবে না। ওনারা বলেছেন যে তারা এই নিয়ে
নিজেদের মধ্যে আলোচনা করছেন তারা। বুথের সংখ্যা বাড়ানো যেতে পারে, এগুলো অনেক কিছু তারা মাথায় আছে। আমরা পরামর্শ করেছি, যেমন ধরেন 8টা থেকে 4টে, সেটা 7:30 থেকে 4:30 করা যায় কিনা, বা কোনোভাবে একটু সময় বাড়ায় সবাই ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করা যায় কিনা। চাঁদাবাজি ও সন্ত্রাস করে যারা নব্য ফ্যাসিজম কায়েম করতে চায় তাদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বিকেলে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে 8 দলের সমাবেশে তিনি এই কথা বলেন। জাতীয় নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠান, লেভেল প্লেইং ফিল্ড সহ দ্রুত জুলাই গণভ্যুত্থানে ছাত্র জনতার হত্যাকারীদের বিচার নিশ্চিত করার দাবি জানান বক্তারা। ময়মনসিংহ থেকে আয়ুব আলীর পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মাসুদ রানা। দলীয় প্রার্থীর ছবি আর প্রতীকের ব্যানার পোস্টার হাতে মিছিল নিয়ে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠের সমাবেশে যোগ দেন 4 জেলার জামায়াত, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন সহ 8 দলের নেতাকর্মীরা। কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশ স্থল। লেভেল প্লেইং ফিল্ড তৈরি, জুলাই গণহত্যায় অভিযুক্তদের দ্রুত বিচার কার্যকর এবং নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা বাস্তবায়নের দাবিতে সমাবেশে আগামী নির্বাচনে বিজয়ের মাধ্যমে বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করা হবে, সে কথাও বলেন বক্তারা। কোরআন এবং সুন্নাহর আইন বাংলাদেশে কায়েম হবে, ইনশাআল্লাহ কায়েম হবে। এই আইন চালু করার জন্য 8 দল ঐক্যবদ্ধ হয়েছে। এটার জন্য যদি জিহাদ করতে হয়, জীবন দিতে হয়, আপনার কি রাজি আছেন? দ্বিতীয় স্বাধীনতা আবু সাইদ আর মুগ্ধ তারা জীবন দিয়ে শুরু করে প্রমাণ করেছে প্রথম স্বাধীনতা ত্যাক্ত হয়েছে। অধিকাংশ মানুষ তার দেশ পরিবর্তন চায়, দুর্নীতিবাদদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না, ভোট ডাকাতদের আর ক্ষমতায় দেখতে চায় না। আমরা আন্দোলনবদ্ধ হয়েছি, আরো অনেক দল আসবে। আমরা সম্মিলিতভাবে আমরা নির্বাচন করব। কোন জনপ্রতিনিধির মধ্যে যেন চাঁদাবাজ, দুর্নীতিবাদ ঢুকতে না পারে। সরকারের উদ্দেশ্যে বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার বৈষম্য নিরসন করতে এসে নতুন করে বৈষম্য সৃষ্টি করছে। সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার তাগিদ দেন বক্তারা। এনটিভি নিউজ ডেস্ক। একসময় মুসলিম শিশুদের দিনের শুরু হতো মক্তব দিয়ে। আজ সেই ঐতিহ্য অনেকটাই হারিয়ে যেতে বসেছে। তবে হারানো সেই আলোকিত ধারাকে ফিরিয়ে আনতেই শুরু হচ্ছে জাতীয় পর্যায়ের বিশেষ ইসলামী প্রতিযোগিতা মক্তব অলিম্পিয়াড 2026 সিজন 1। সকালে এনটিভির কনফারেন্স রুমে অনুষ্ঠানটির উদ্বোধন করা হয়। শিশুদের ইসলামিক জ্ঞান, নৈতিকতা ও মূল্যবোধ গড়ে তুলতেই এই আয়োজনের উদ্দেশ্য বলে জানান কর্তৃপক্ষ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় আছে প্রজাপতি কমিউনিকেশন। আরও জানাচ্ছেন সালাউদ্দিন কাদের। সকালের সুমধুর আজানের ধ্বনিতে ঘুমভাঙা মুসলিম শিশু কিশোরদের দিনের পথ চলাটা শুরু হতো মক্তবে। কায়দা থেকে কোরআন, কালিমা থেকে নামাজ, ইসলামের প্রাথমিক সব শিক্ষা সেখানে তারা হৃদয়ে ধারণ করত। সেই মক্তবই ছিল নৈতিকতার প্রথম স্কুল। কিন্তু সময়ের আবর্তে আধুনিকতার স্রোতে ইসলামী মৌলিক শিক্ষার সেই সোনালী অধ্যায় অনেকটাই স্মৃতি। হারিয়ে যেতে বসা সেই আলোকিত ধারাকেই নতুন করে ফিরিয়ে আনতে শুরু হচ্ছে বিশেষ ইসলামী জ্ঞানভিত্তিক জাতীয় প্রতিযোগিতা মক্তব অলিম্পিয়াড 2026 সিজন 1। উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা বলেন, সংস্কৃতির বিস্তৃতিতে দীর্ঘদিন ধরেই মক্তব কার্যক্রম অবহেলিত। শিশু বয়স থেকেই তাদের ভবিষ্যতের কাণ্ডারি হিসেবে তৈরি করতে এমন আয়োজন। এই কার্যক্রমে 6 থেকে 12 বছর বয়সী শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। আমাদের বাংলাদেশে অবহেলিত যে মক্তব ব্যবস্থা আছে, যেটি মূলত শিশু বাচ্চাদের শিক্ষার মূল ভিত্তি হওয়া উচিত, তাদের জ্ঞানে, তাদের মননে এবং মগজে ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোরআন এবং দ্বীনের মৌলিক বিষয়গুলির প্রতি যে আগ্রহ এবং আকর্ষণ, সেটি যদি আমরা ছোট বয়সী এই বীজটা তাদের মাথায় আমরা দিতে পারি, তাহলে এটি তাদের মৃত্যু পর্যন্ত চলার পাথেয় হয়ে থাকবে। এই অনুষ্ঠানটি শুধুমাত্র গুনগুন করে কোরআন তিলাওয়াত শোনার মতো হবে না, এটি ছাপিয়ে জ্ঞানের সব চমৎকার বিষয় বাচ্চারা এত সুন্দর করে বলবে। এনটিভির ব্যবস্থাপনা পরিচালক বলেন, মক্তব এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে মুসলমানরা প্রথম ইসলামিক ভাবধারায় হাতে কলমে শিক্ষা নেয়। এই প্রতিযোগিতার মাধ্যমে আগামী প্রজন্ম ইসলামকে ধারণ করে ইসলামী চিন্তায় গড়ে উঠুক, সেই চেষ্টা করা হচ্ছে।
আমরা যারা ছোট ছিলাম তারা অনেকেই মেজরিটি আমরা মক্তবে গিয়েছি, মক্তবে পড়াশোনা করেছি এবং আমরা চাই যে আমাদের পরবর্তী প্রজন্ম মক্তবে যাক, তাদের ফাউন্ডেশনটা ইসলামিকভাবে গড়ে উঠুক এবং এই অনুষ্ঠানটির মাধ্যমে সারা দেশে ছোট ছোট বাচ্চাদের মধ্যে ইসলামিক চিন্তাভাবনা, ইসলামিক তাদের শিক্ষার ফাউন্ডেশনটা ইসলামিকভাবে গড়ে উঠবে। বিশিষ্ট ইসলামিক স্কলার শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জানান, আল জামিয়া আর সালাফিয়া বাংলাদেশের অঙ্গ প্রতিষ্ঠান আর দাওয়াহ ইলাল্লাহর পরিচালনায় সারা দেশে 700 মসজিদে মক্তব পরিচালিত হচ্ছে। সুন্দরভাবে কোরআন শিক্ষা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ। ছেলে মেয়ে যেন আকীদা আদর্শে কোরআন তেলাওয়াতে শক্ত হয় যে কোনো মূল্যে, এই পদক্ষেপ আমি এই দেশে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। সেই সুবাদেও পদক্ষেপ নিয়েছে। আপাতত প্রায় 700-এর কাছাকাছি মক্তব চলছে। আমরা আশা করছি যে এই মক্তব অচিরেই একেবারে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত গড়ে উঠবে ইনশাআল্লাহ। আয়োজকদের আশাবাদ, এই অলিম্পিয়াডের মাধ্যমে শিশুদের মাঝে ইসলামিক জ্ঞান চর্চার আগ্রহ আরও বাড়বে। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা।